গুড মর্নিং। সবাইকে অভিনন্দন। ডিসকভারিং এডুকেশন ফর বেসিক চ্যানেলে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা। আজকে আবার আমরা আরেকটা ক্লাস নিয়ে আরেকটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সে বিষয়টি হলো থিওরি অ্যান্ড থিওরি রিভিউ এর অর্থ, অর্থাৎ থিওরি কী এবং থিওরি রিভিউ কী সে সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তাহলে থিওরির অর্থ সম্পর্কে সবার আগে আমাদের বুঝে নেওয়া দরকার যে থিওরি বলতে আমরা সাধারণভাবে কি বোঝাই বা বুঝি। তো থিওরি ইজ এ প্রসেস টু প্রেজেন্ট এ নিউলি ডেভেলপড থট। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে নতুন যে ভাবনা বা নতুন যে চিন্তা আবিষ্কার করা হয় বা সৃষ্টি করা হয়, যে ভাবনা বা চিন্তাকে প্রেজেন্ট করার একটি বিশেষ কৌশল হলো থিওরি। অর্থাৎ এই জগতের যে সমস্ত বিষয়গুলি অনাবিষ্কৃত রয়েছে, অর্থাৎ আবিষ্কার হয়নি, অজানা রয়েছে, এমন বিষয়গুলিকে আবিষ্কার করার মাধ্যমে যে নতুন সিদ্ধান্তে আমরা পৌঁছাই, সেই সিদ্ধান্তকে যখন একটি বিশেষ কৌশলের মাধ্যমে উপস্থাপন করা হয়, সেই কৌশলকেই সাধারণভাবে থিওরি বলা হয়। অর্থাৎ থিওরি হচ্ছে নতুন সিদ্ধান্ত উপস্থাপনের একটি কৌশল, নতুন ভাবনা উপস্থাপনের একটি কৌশল। তবে এখানে মনে রাখা দরকার, এই ভাবনা বা সিদ্ধান্ত বিভিন্ন আঙ্গিকে, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিচার বিশ্লেষণের পরিপ্রেক্ষিতেই গড়ে ওঠে। অর্থাৎ এই ধারণা বা এই বিষয়গুলি যখন বিভিন্ন বিচারধারা বা বিভিন্ন প্যারামিটারের পরিপ্রেক্ষিতে বিচার বিশ্লেষণ হয় এবং বিচার বিশ্লেষণ হওয়ার পরে এই বিষয়টি বা এই ধারণাটি যখন তুলে ধরা হয়, সেই তুলে ধরার একটি বিশেষ কৌশল হলো থিওরি। সহজ করে বলতে গেলে সুগঠিত রূপে, সুপরিকল্পিত রূপে জগৎ বা জীবন সম্পর্কিত, মানুষের প্রয়োজন সম্পর্কিত, যে কোনো ঘটনা সম্পর্কিত যখন কোনো নতুন ভাবনা বা নতুন চিন্তন বা নতুন কোনো সিদ্ধান্ত পরীক্ষিত হওয়ার পর প্রতিষ্ঠিত করার জন্য যে কৌশলকে ব্যবহার করে এই ভাবনাকে অন্যের সামনে বা সকলের সামনে তুলে ধরার চেষ্টা করা হয়, তাকেই সাধারণভাবে থিওরি বলা হয়। এখানে আমরা থিওরি সম্পর্কে আরও আলোচনা করব। থিওরি সম্পর্কে বলতে গিয়ে এখানে বলা হয়েছে, থিওরি ইজ এ লজিক্যাল অ্যাপ্রোচ টু প্রডিউস নিউ আইডিয়া রিগার্ডিং এ ম্যাটার। যে কোনো বিষয় সম্পর্কে একটি লজিক্যাল আইডিয়া ক্রিয়েট করতে সাহায্য করে যে মেকানিজমটা বা যে প্রসেসটা, সেই প্রসেসটিকেই আমরা সাধারণভাবে থিওরি বলি। এটি হলো একটি লজিক্যাল অ্যাপ্রোচ। লজিক্যাল অ্যাপ্রোচ কেন বলা হয়েছে? কারণ আমরা কিছুক্ষণ আগে আলোচনা প্রসঙ্গে বললাম যে যখন কোনো জগতের বিবেচ্য বিষয় বা জীবন সম্পর্কিত বিষয় বা জগতের অন্তর্ভুক্ত কোনো ঘটনা বা না আবিষ্কার কোনো বিষয়কে যখন আমরা বিশদভাবে বিচার বিশ্লেষণ করি এবং বিচার বিশ্লেষণ করার পরে সেটিকে যথার্থ রূপে প্রতিষ্ঠা করার জন্য বিভিন্ন যৌক্তিক যে মানদণ্ড রয়েছে, সেই যৌক্তিক মানদণ্ডগুলিকে ভালোভাবে ব্যবহার করি এবং সেই ব্যবহার করার মাধ্যমে সেই নতুন সিদ্ধান্ত বা সেই নতুন ধারণাকে উপস্থাপন করি বা জগতের সামনে বা অন্যের সামনে তুলে ধরি। এইভাবে যখন লজিক্যালি অ্যানালাইসিস করা হয় এবং লজিক্যালি নতুন ভাবনা বা নতুন কোনো চিন্তাকে বা সিদ্ধান্তকে যখন তুলে ধরা হয়, সে তুলে ধরার প্রক্রিয়াকে থিওরি বলা হয়। তবে এখানে বলা হয়েছে যে কোনো বিষয়ে নতুন ধারণা সৃষ্টি, যে কোনো বিষয় রিগার্ডিং এ ম্যাটার, কোনো একটা বিষয় বা যে কোনো বিষয় সম্পর্কে, সে বিষয় আর জগৎ সম্পর্কিত হতে পারে, জীবন সম্পর্কিত হতে পারে। জগৎ এবং জীবনের পারস্পরিক
সহাবস্থানের পরিপ্রেক্ষিতে গড়ে ওঠা কোনো ঘটনা বা যে কোনো বিষয় হতে পারে, সেই বিষয়গুলোকে লজিক্যালি অ্যানালাইসিস করার একটি বিশেষ কৌশল বা লজিক্যালি প্রেজেন্ট করার একটি বিশেষ কৌশল হলো থিওরি। এ প্রসঙ্গে বলে রাখা দরকার, লজিক বলতে আমরা কি বুঝি। লজিক বলতে সাধারণভাবে বোঝায় যখন কোনো সত্য প্রতিষ্ঠিত হয়ে গেছে বা গৃহীত হয়ে গেছে, সমাজে প্রতিষ্ঠিত সত্য হিসেবে একটি জায়গা প্রতিষ্ঠা করেছে বা প্রতিষ্ঠিত হয়েছে, সেই প্রতিষ্ঠিত সত্যকে যখন একটি সূচক বা মানদণ্ড হিসেবে ব্যবহার করা হয়, যখন অন্য কোনো নতুন তত্ত্ব বা তথ্যকে যথার্থরূপে যাচাই করার জন্য কিংবা নতুন কোনো সিদ্ধান্তকে যাচাই করার জন্য কিংবা প্রতিষ্ঠা করার জন্য, তখনই এই স্টাইলে যখন কোনো প্রতিষ্ঠিত সত্য বা তত্ত্বকে ব্যবহার করা হয়, সেই স্টাইলকেই বলা হচ্ছে লজিক্যাল স্টাইল বা লজিক্যাল অ্যানালাইসিস। এই লজিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে নতুন কোনো ধারণা বা নতুন কোনো তত্ত্ব বা নতুন কোনো সিদ্ধান্ত যখন তুলে ধরা হয়, সে তুলে ধরার একটি বিশেষ কৌশলই হলো থিওরি। আমরা আরও দেখে নেব থিওরি কী। থিওরি ইজ অ্যান অ্যাপ্রোচ টু স্টিমুলেট হিউম্যান থটস ইন এ নিউ ডাইমেনশন। নতুন কোনো ক্ষেত্র বা নতুন কোনো বিষয়, নতুন কোনো ক্ষেত্র বা নতুন কোনো বিষয় সম্পর্কে মানবীয় চিন্তাভাবনাকে স্টিমুলেট করার একটি বিশেষ কৌশল হলো থিওরি। স্টিমুলেট করা কথাটির মানেটা হচ্ছে উদ্দীপিত করা। উদ্দীপিত করার মানেটা কি? অর্থাৎ যখন কোনো বিষয়কে কেন্দ্র করে, যখন কোনো ক্ষেত্রকে কেন্দ্র করে মানুষের মনে ভাবনাকে ভাইব্রেট করা হয়, ভাবনাকে উদ্দীপিত করা হয়, ভাবনাকে বিভিন্নভাবে প্রভাবিত করা হয়, এই ভাবনাকে প্রভাবিত করার মাধ্যমে ব্যক্তিকে যখন নতুন সিদ্ধান্ত গ্রহণে ভাবিত করে তোলা হয়, বা ব্যক্তিকে যখন তার নিজের অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা, বিচার, দৃষ্টিভঙ্গি সব কিছুর যথাযথ প্রয়োগে বা ব্যবহারে উদ্দীপিত করা হয়, সে উদ্দীপিত করার যে বিশেষ কৌশল, সে কৌশলকেই সাধারণভাবে বলা হয়েছে থিওরি। অর্থাৎ থিওরি এমন একটি মেকানিজম বা এমন একটি সিস্টেম, যে সিস্টেমের মাধ্যমে অন্যান্য ব্যক্তির ভাবনাকে, যুক্তিকে, বিচারকে, দৃষ্টিভঙ্গিকে, অতীত অভিজ্ঞতাকে, নিজের যে সমস্ত অনুভূতিগুলি রয়েছে, ফিলিংসগুলো রয়েছে, সেগুলোকে ইন্টিগ্রেট করার মাধ্যমে সেগুলিকে অ্যাপ্লিকেশনে কনভার্ট করার একটি ক্ষেত্র তৈরি করতে সাহায্য করে। অর্থাৎ নিজস্ব সামর্থ্য বা ক্ষমতাগুলি বা নিজস্ব গুণাগুণগুলিকে যথাযথভাবে ইন্টিগ্রেট করার মাধ্যমে এবং সেইগুলিকে যথাযথভাবে অ্যাপ্লিকেশনে উপযুক্ত করে তোলার যে বিশেষ মেকানিজম বা বিশেষ সিস্টেম, সেই সিস্টেমকেই সাধারণভাবে থিওরি বলা হয়। তাহলে আমরা এই তিনটি যে আলোচনা, তিনটি পয়েন্ট থেকে আমরা দেখতে পেলাম যে থিওরি আমাদের নতুন থট বা নতুন কোনো ভাবনা, নতুন কোনো সিদ্ধান্তের সাথে সম্পর্কযুক্ত। নতুন ভাবনা বা নতুন কোনো সিদ্ধান্ত বা নতুন কোনো মত তুলে ধরার একটি বিশেষ কৌশল হলো থিওরি। একই রকমভাবে বলা হচ্ছে এটি একটি লজিক্যাল অ্যানালিসিসের প্রসেস। অর্থাৎ যে কোনো থট বা যে কোনো ভাবনা চিন্তা বা যে কোনো অনুভূতিকে যথাযথভাবে যৌক্তিক ক্রম অনুসারে, যৌক্তিক মানদণ্ড অনুসারে বিচার বিশ্লেষণ করার মাধ্যমে সেটাকে তুলে ধরার একটি বিশেষ কৌশল হলো থিওরি। এবং সবথেকে বড় ইম্পর্টেন্ট বিষয়টি সম্পর্কে আমরা আলোচনা করলাম, সে বিষয়টি হলো জগৎ বা জীবন সম্পর্কিত বা যে কোনো ঘটনা সম্পর্কিত নতুন যে ভাবনা বা নতুন যে সমস্ত বিষয়গুলি রয়েছে, সে বিষয়গুলি যখন মানুষের নিজস্ব ফিলিংস, নিজস্ব থটস, নিজস্ব অ্যাসপিরেশন, নিজস্ব পয়েন্ট অফ ভিউ, নিজস্ব লজিক, নিজস্ব পাস্ট এক্সপিরিয়েন্স, সেগুলোকে ইন্টিগ্রেট করার মাধ্যমে ব্যক্তিকে বা মানুষকে যখন ভাইব্রেট করে বা স্টিমুলেট করে আবার নতুন কিছু ভাবার ক্ষেত্রে, তখন সেই 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 বিষয়টিকে উপস্থাপন করার বা সেই কাজটি সম্পাদন করার যে বিশেষ কৌশল আমরা দেখতে পাই, সেই কৌশলকেই সাধারণভাবে থিওরি বলা হয়। থিওরি ইজ অ্যান অ্যাপ্রোচ টু ডিসকভার নিউ লজিক্যাল এক্সপ্লানেশন অফ রিয়ালিটি। এখানে দেখুন, রিয়ালিটির একটি বিষয় রয়েছে, অর্থাৎ কোনো বাস্তবিক কোনো ঘটনা, বাস্তবিক কোনো বিষয়কে যথাযথভাবে লজিক্যালি অ্যানালাইসিস করার একটি বিশেষ কৌশল হলো থিওরি। অর্থাৎ যে কোনো বাস্তবিক বিষয়
যে কোনো বাস্তবিক বিষয়কে আমরা যদি লজিক্যালি অ্যানালাইসিস করি, লজিক্যালি এক্সপ্লেইন করি, তাহলে আমরা সেই বাস্তবের বা সেই রিয়ালিটির যে অ্যাকচুয়াল ভ্যালু বা তার যে গ্রহণযোগ্যতা, অ্যাকসেপ্টেন্স লেভেল, সেই বিষয়গুলি সম্পর্কে আমরা ধারণা গঠন করতে পারবো। তো থিওরি হচ্ছে এরকমই একটি স্টাইল বা এমনই একটি মেকানিজম যার মাধ্যমে আমরা সেই লজিক্যাল ব্যাকগ্রাউন্ড বা লজিক্যাল সাপোর্টকে আইডেন্টিফাই করার চেষ্টা করি। অর্থাৎ যে রিয়ালিটি বলতে সাধারণভাবে আমাদেরকে বোঝায়, আমরা বলে থাকি যে কোনো নির্দিষ্ট পরিপ্রেক্ষিত বা কোনো পরিস্থিতির পরিপ্রেক্ষিতে যা কিছু আমাদের সামনে উঠে আসে তাকে যখন আমরা যথার্থরূপে পর্যবেক্ষণ করতে পারি বা যথাযথভাবে পরিমাপ করতে পারি, তখনই সেই বিষয়গুলিকে আমরা রিয়াল বলবো বা রিয়ালিটি বলবো। আমরা বলে থাকি যে সেখানে রিয়ালিটি রয়েছে, বাস্তবিকতা রয়েছে। তা বাস্তবিকতা রয়েছে মানে কোনো নির্দিষ্ট সময় বা পরিপ্রেক্ষিত অনুসারে যা গ্রহণযোগ্য হয় বা যা বিচার্য হয়, যা প্রতিষ্ঠিত হয়, সেই বিষয়গুলিকেই রিয়াল বলে বা রিয়ালিটি বলে। তবে প্রত্যেকটি রিয়ালিটির যদি লজিক্যাল ব্যাকগ্রাউন্ড বা লজিক্যাল সাপোর্ট থাকে, তাহলে সেই রিয়ালিটির গুরুত্ব বা তাৎপর্য যে কোনো মানবজাতি বা মানব সমাজকে সমৃদ্ধ করতে বা বিশেষ উন্নয়ন অভিমুখে পরিচালন করতে বা প্রগতিতে সাহায্য করবে। তো এখানে বলা হচ্ছে থিওরি হচ্ছে এরকমই একটি অ্যাপ্রোচ যার মাধ্যমে লজিক্যাল এক্সপ্লানেশনের যে জায়গাগুলি সেগুলিকে ডিসকভার করা হয়, যেগুলো আবিষ্কার হয়নি সেগুলোকে আবিষ্কার করার চেষ্টা করা হয়। এই হলো থিওরি। আমরা আরও দেখে নেব থিওরি is an approach to produce new ideas for analysis. এই থিওরির মাধ্যমে আমরা নতুন নতুন ধারণাকে সৃষ্টি করতে পারি, নতুন নতুন ধারণাকে আমরা তুলে ধরতে পারি এবং সেই নতুন ধারণাগুলিকে আমরা যথাযথভাবে প্রয়োগ করতে পারি বা কাজে লাগাতে পারি। তা জগতের যে কোনো বিষয়কে বিশ্লেষণ করার ক্ষেত্রে, জীবন রিলেটেড যে কোনো বিষয়কে বিশ্লেষণ করার ক্ষেত্রে, বাস্তব রিলেটেড যে কোনো বিষয়কে বিশ্লেষণ করার ক্ষেত্রে, অর্থাৎ বাস্তবিকতার বিভিন্ন বিষয়গুলিকে বিশ্লেষণ করার জন্য, জগতের বিভিন্ন বিষয়গুলিকে বিশ্লেষণ করার জন্য, অজানা বিভিন্ন বিষয়গুলিকে বিশ্লেষণ করার জন্য, কিংবা যে সমস্ত প্রশ্ন বা যে সমস্ত সমস্যাগুলি মানুষ বা মানবজাতি বা মানব সমাজের সাথে সম্পর্কযুক্ত, সেই সমস্ত সমস্যাগুলি যথাযথ সমাধান সূত্র উদ্ঘাটনের জন্য আমরা নতুনভাবে আমরা বিচার বিশ্লেষণ যাতে করতে পারি, সে বিচার বিশ্লেষণ করার সহায়ক বিভিন্ন রকমের ধারণা প্রদান করতে সাহায্য করে থিওরি। অর্থাৎ পৃথিবীতে এরকম সহস্র প্রকারের থিওরি রয়েছে। অর্থাৎ যবে থেকে জ্ঞান এবং বিজ্ঞান চর্চার অনুশীলন শুরু হয়েছে, তবে থেকে থিওরির প্রবর্তন আমরা দেখতে পাই। এই যে জ্ঞান এবং বিজ্ঞান চর্চার মধ্য দিয়ে আজকে নতুন নতুন ধারণা, নতুন নতুন বিষয় সবার সামনে উঠে আসছে। সেই নতুন নতুন ধারণা বা বিষয়গুলিকে আমরা যথাযথভাবে বিচার বিশ্লেষণ করার মাধ্যমে, যথাযথভাবে লজিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে আমরা কিন্তু ভ্যালু ক্রিয়েট করেছি, যার মাধ্যমে সমাজের উন্নতি হয়েছে, মানবজাতির উন্নতি হয়েছে, সমাজ প্রগতি অভিমুখে পরিচালিত হয়েছে, সমাজস্থ মানুষের চাওয়া পাওয়া বা আশা আকাঙ্ক্ষার জায়গাগুলি যথার্থরূপে পূর্ণতা পেয়েছে। তাই বলা হচ্ছে থিওরি হচ্ছে এরকম একটি সিস্টেম, যে সিস্টেমের মাধ্যমে আমরা যে কোনো বিষয়কে বিশ্লেষণ করার জন্য যে উপযুক্ত রসদ, যে রসদকে আমরা সাধারণভাবে বলে থাকি নতুন ধারণা বা নিউ আইডিয়া বা নিউ থটস বা নিউ থিঙ্কিং বা নিউ জাজমেন্ট, কিংবা বলা যেতে পারে নিউ ডিসিশন। অর্থাৎ যে কোনো বিষয় সম্পর্কে নতুন সিদ্ধান্ত, নতুন বিচার, নতুন ভাবনা, সেই ভাবনা সাধারণত এই থিওরি সিস্টেমের মাধ্যমে বা থিওরির মাধ্যমে প্রকাশিত হয়, যা আমাদের যে কোনো বিষয়কে বিচার বিশ্লেষণ করার ক্ষেত্রে অত্যন্ত অপরিহার্য বলে বিবেচিত হয় বা দরকার হয়। আমরা এরপরে আরও দেখে নেব থিওরি কী। থিওরি সম্পর্কে আরও বলা হয়েছে থিওরি is an approach to guide the thoughts and practices of human being. এখানে বলা হচ্ছে যে মানুষের যে ভাবনাগুলো, সে ভাবনাগুলোকে একটি নির্দিষ্ট দিশা দিতে, কিংবা একটি নির্দিষ্ট লক্ষ্যাভিমুখে পরিচালন করতে, কিংবা এই ভাবনাগুলিকে নিয়ে মানুষ
যখন যথার্থরূপে বিচার বিশ্লেষণ করবে এবং সে বিচার বিশ্লেষণ কিভাবে করবে, সেই বিচার বিশ্লেষণ করার উপযুক্ত নির্দেশিকা বা উপযুক্ত গাইডলাইন সরবরাহ করে থাকে থিওরি। অর্থাৎ থিওরির মাধ্যমে আমরা বুঝতে পারি আমরা আমাদের ভাবনাগুলিকে কিভাবে পরিচালন করব, আমরা আমাদের ভাবনাগুলিকে কিভাবে কাজে লাগাবো, আমরা আমাদের ভাবনাগুলিকে কিভাবে বাস্তবিকতার মধ্যে প্রতিফলন ঘটাবো, আমরা আমাদের ভাবনাগুলিকে কিভাবে নিজের চাওয়া পাওয়া থেকে শুরু করে নিজের প্রয়োজন, নিজের প্রত্যাশা, আশা আকাঙ্ক্ষা সব কিছু পূরণ করার ক্ষেত্রে কাজে লাগাবো এবং সর্বোপরি আমাদের সেই ভাবনাগুলিকে কিভাবে আমরা অনুশীলন করব সেই সম্পর্কিত যথাযথ পুঙ্খানুপুঙ্খ যে গাইডলাইন বা যে বিশেষ নির্দেশিকা, সেই নির্দেশিকা সাধারণভাবে এই থিওরি বিষয়ক অনুশীলনের মধ্য দিয়ে আমরা পেয়ে থাকি। অর্থাৎ থিওরি এই ধরনের গাইডলাইন প্রোভাইড করে, যে গাইডলাইন আমাদের থটসকে বিভিন্নভাবে কর্মমূলক করে তোলে কিংবা কর্মের মধ্যে প্রতিফলন করতে সাহায্য করে। একই রকমভাবে আমরা কিভাবে আমাদের থটসগুলোকে প্র্যাকটিস করব, যে প্র্যাকটিসের মধ্য দিয়ে আমরা আমাদেরকে সমৃদ্ধ করতে পারবো, পাশাপাশি সমাজকেও সমৃদ্ধ করতে পারবো, সেরকম বিশেষ নির্দেশিকা বা গাইডলাইন্স প্রদান করার ক্ষেত্রে এই থিওরি হলো একটি বিশেষ কৌশল বা বিশেষ একটি স্টাইল। এরপরে আমরা দেখে নেব থিওরি সম্পর্কে। থিওরি ইজ এ প্রসেস টু রিফ্লেক্ট এ স্ট্যান্ডার্ড কনসেপ্ট অন দ্য টেক্সট। যে কোনো টেক্সট, যে কোনো বিষয়, যে কোনো ন্যারেটিভস, যে কোনো বিবৃতি, যে কোনো মতামত বা যে কোনো ঘটনা সম্পর্কে, যে কোনো টেক্সট সম্পর্কে বা বিষয় বা পরিস্থিতি সম্পর্কে বা ঘটনা সম্পর্কে একটি স্ট্যান্ডার্ড কনসেপ্ট দিতে সাহায্য করে। অর্থাৎ একটি স্ট্যান্ডার্ড কনসেপ্ট বলতে কী বোঝায়? স্ট্যান্ডার্ড কনসেপ্ট বলতে সাধারণভাবে দুটো বিশেষ নির্দেশিকা বা প্যারামিটার অনুসারে এই কনসেপ্টকে ডিফারেন্সিয়েট করা হয়। যেমন বলা হয় স্ট্যান্ডার্ড কনসেপ্ট বলতে সাধারণভাবে বোঝায় যখন কোনো কনসেপ্ট কমপ্লিট হবে, যখন কোনো কনসেপ্ট ডাউট ফ্রি হবে, তখন সেটাকে বলা হবে স্ট্যান্ডার্ড কনসেপ্ট। অর্থাৎ এখানে বলা হচ্ছে কমপ্লিট এবং ডাউট ফ্রি, যেটা হচ্ছে সংশয়হীন আর যেটা হচ্ছে সম্পূর্ণ। এই কোয়ান্টিটির দিক থেকে বা কোয়ালিটির দিক থেকে যখন পূর্ণতা দেখতে পাওয়া যায়, পাশাপাশি যখন কোনো একটি কনসেপ্ট সম্পর্কে যথাযথ বোধগম্যতা দেখা যায়, অর্থাৎ যেখানে কোনো রকমের ডাউটনেস থাকে না, যেখানে কোনো সংশয় থাকে না, তখন সেই কনসেপ্টকে আমরা স্ট্যান্ডার্ড কনসেপ্ট বলে উল্লেখ করে থাকি। তো যে কোনো বিষয় সম্পর্কে, যে কোনো ঘটনা সম্পর্কে একটা স্ট্যান্ডার্ড কনসেপ্ট তুলে ধরতে বিশেষভাবে সাহায্য করে। এই স্ট্যান্ডার্ড কনসেপ্ট তুলে ধরার বা উপস্থাপন করার একটি বিশেষ কৌশল হলো থিওরি। থিওরির মাধ্যমেই একটা স্ট্যান্ডার্ড কনসেপ্ট সবার সামনে উঠে আসে, যে কনসেপ্টটাকে আমরা নিয়ে নিজের ভাবনাকে বিভিন্নভাবে প্রভাবিত করে বা নিজের ভাবনাকে বিভিন্নভাবে পরিচালন করার মাধ্যমে আমরা লক্ষ্যাভিমুখী প্রতিফলন বা লক্ষ্যাভিমুখী প্রতিক্রিয়া করতে সমর্থ হই। অর্থাৎ আমরা কোন পথে যাব, আমরা কিভাবে মুভ করব, কী ধরনের কর্ম পদ্ধতি অবলম্বন করা প্রয়োজন, কিভাবে আমরা আমাদের ভাবনাকে, আমাদের অনুভূতিকে, আমাদের বিচারকে, আমাদের সিদ্ধান্তকে পরিচালন করব, বাস্তবিক ক্ষেত্রে প্রতিফলন করব, সেই সম্পর্কে স্ট্যান্ডার্ড কনসেপ্ট প্রোভাইড করে থাকে থিওরির মাধ্যমে আমরা স্ট্যান্ডার্ড কনসেপ্ট পেয়ে থাকি। যে স্ট্যান্ডার্ড কনসেপ্টগুলোকে আমরা বাস্তবিক যে কোনো টেক্সটের অ্যানালাইসিসে আমরা ব্যবহার করতে পারি বা কাজে লাগাতে পারি। এই হলো থিওরি। এরপরে থিওরি সম্পর্কে আরও বলা হয়েছে, থিওরি ইজ আ প্রসেস টু প্রডিউস টেস্টেড অ্যান্ড এক্সামিন্ড কনসেপ্ট অ্যাপ্রোপ্রিয়েটলি। তো এই থিওরির মাধ্যমে কি করা হয়, এখানে দুটি শব্দ ব্যবহার করা হয়েছে, টেস্টেড এবং এক্সামিন্ড কনসেপ্ট। অর্থাৎ এমন কনসেপ্টকে আমরা তুলে ধরতে পারি থিওরির মাধ্যমে, বা থিওরির মাধ্যমে তুলে ধরা হয় যে কনসেপ্টগুলো টেস্টেড অর্থাৎ পরিমাপ করা হয়ে গেছে বা এক্সামিন করা হয়ে গেছে। অর্থাৎ এখানে আরও সহজ করে বলতে গেলে বলতে হয়
যে সমস্ত কনসেপ্টগুলো পরিমাপযোগ্য এবং যে সমস্ত কনসেপ্টগুলো বিশ্লেষণযোগ্য, বা এখানে আরও সহজ করে বলতে গেলে বলা হয় যে সমস্ত কনসেপ্টগুলো সায়েন্টিফিক্যালি ইস্টাবলিশড, সেই সমস্ত কনসেপ্ট অ্যাপ্রোপ্রিয়েটলি তুলে ধরার একটি বিশেষ কৌশল হলো থিওরি। অর্থাৎ থিওরি সিস্টেমের মাধ্যমেই বা থিওরির মাধ্যমেই কি করা হয়, সাধারণভাবে নতুন কনসেপ্টগুলোকে টেস্ট করা হয়, নতুন কনসেপ্টগুলোকে এক্সামিন করা হয়। অর্থাৎ এগুলোকে এক্সপেরিমেন্টেশনের মাধ্যমে, নতুন কনসেপ্টগুলোকে এক্সপেরিমেন্টেশনের মাধ্যমে, ভেরিফিকেশনের মাধ্যমে স্টাবলিশড করার চেষ্টা করা হয়। অর্থাৎ এই এক্সপেরিমেন্টেশন যখন অ্যাপ্রোপ্রিয়েটলি হয়ে থাকে, সেই এক্সপেরিমেন্টেশন অ্যাপ্রোপ্রিয়েটলি হওয়ার পরেই আমরা সেই যে এক্সামিন বা টেস্টেড কনসেপ্টগুলো পাই, সেই এক্সামিন বা টেস্টেড কনসেপ্টগুলো আমরা আমাদের ব্যবহারিক জীবনে প্রয়োগ করতে পারি বা কাজে লাগাতে পারি। যদি আমরা এই কনসেপ্টগুলো কোনো থিওরির মধ্য দিয়ে পেলাম বা থিওরি থেকে পেলাম, যেগুলো পরীক্ষিত নয়, যেগুলো প্রতিষ্ঠিত নয়, তাহলে সেই কনসেপ্টগুলো যেমন মানুষের কাজে লাগবে না বা মানুষের ভাবনাকে প্রভাবিত করতে পারবে না, ঠিক একই রকমভাবে সেই থিওরি অযৌক্তিক বা গুরুত্বহীন প্রমাণিত হবে। অর্থাৎ থিওরির গুরুত্ব বা গুরুত্বপূর্ণতা বা গুরুত্বহীনতা, সে বিষয়টি কিন্তু নির্ভর করবে যে সেই থিওরি পরীক্ষিত হয়েছে কি হয়নি, সেটা গৃহীত হয়েছে কি হয়নি তার উপরে। আরও বলা হয়েছে, থিওরি ইজ এ প্রসেস টু হেল্প হিউম্যান থিঙ্কিং ফর এফেক্টিভ মুভ। মানুষের যে সমস্ত মুভমেন্টগুলি রয়েছে, অর্থাৎ মানুষ কিভাবে এগোবে, মানুষ কিভাবে কাজকর্ম করবে, মানুষ কিভাবে কার্যকরী পদক্ষেপ নেবে, এবং সে কার্যকরী পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে মানুষের চিন্তাভাবনার বিশেষ গুরুত্ব রয়েছে। অর্থাৎ মানুষ যা কিছু ভাববে তার পরিপ্রেক্ষিতে সে কিন্তু পদক্ষেপ গ্রহণ করবে বা মুভ করবে বা ক্রিয়া প্রতিক্রিয়া করবে। তাহলে বলা হচ্ছে যে সদা পরিবর্তনশীল পরিবেশে নিজেকে যোগ্য করে তোলার জন্য প্রত্যেকটি মানুষকে ক্রিয়া প্রতিক্রিয়া করতে হয়, প্রত্যেকটি মানুষকে অ্যাডজাস্ট করতে হয় বা অভিযোজন করতে হয় বাইরের জগৎ, বাইরের বিষয় সম্পর্কে। তাহলে বাইরের জগৎ বা বাইরের বিষয় সম্পর্কে যখন অ্যাডজাস্ট করতে হয়, সে তখন অ্যাডজাস্টমেন্টের সময় তাকে কিন্তু এফেক্টিভ মুভ বা এফেক্টিভ পদক্ষেপ বা কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হয়। এই কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার মাধ্যমে সেই ব্যক্তি কার্যকরী অভিযোজনের প্রেক্ষিত নির্মাণ করতে পারে। যদি কার্যকরী পদক্ষেপ সে গ্রহণ করতে না পারে, তাহলে কিন্তু সে অভিযোজনের ক্ষেত্রে বিভিন্ন রকমের সমস্যা বা জটিলতার সম্মুখীন হতে পারে। তাই সেজন্য কার্যকরী পদক্ষেপ কী হবে, এই কার্যকরী পদক্ষেপ কী হবে বা কী হওয়া উচিত, সে সম্পর্কে সঠিক সিদ্ধান্ত বা সঠিক ধারণা গঠন করার জন্য মানবীয় ভাবনার বা হিউম্যান থিঙ্কিংয়ের দরকার রয়েছে। এই যে হিউম্যান থিঙ্কিং বা হিউম্যান থটস, এই হিউম্যান থিঙ্কিং বা হিউম্যান থটসের মাধ্যমে একজন ব্যক্তি বুঝতে পারে যে কী ধরনের মুভ করা উচিত বা কী ধরনের ক্রিয়া প্রতিক্রিয়া করা উচিত, এবং সেই ক্রিয়া প্রতিক্রিয়া করার মাধ্যমে সে নিজের মধ্যে অভিযোজন ক্ষমতা যথার্থরূপে গড়ে তুলতে পারে। এটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ প্রেক্ষিত, যে প্রেক্ষিত অনুসারে একজন মানুষ নিজের ভাবনাগুলিকে পূর্ণতা প্রদান করতে পারে বা যথার্থরূপে ব্যবহারিক ক্ষেত্রে কাজে লাগাতে পারে। এই হলো থিওরি। এরপরে আমরা দেখব আরও থিওরি সম্পর্কে আরও বলা হয়েছে, থিওরি ইজ এ প্রসেস টু প্রডিউস নিউ সিস্টেম ফর অ্যাডজাস্টমেন্ট। অর্থাৎ এই থিওরির মাধ্যমে আমরা কিন্তু যখন কোনো নতুন ধারণা বা নতুন বিচারের সঙ্গে বা নতুন কোনো সিদ্ধান্তের সাথে পরিচিত হই, তখন সেই নতুন ধারণা বা নতুন সিদ্ধান্তকে আমরা ব্যবহারিক ক্ষেত্রে কাজে লাগাতে পারি। যেমন ধরা যাক, এ প্রসঙ্গে একটি উদাহরণের মাধ্যমে বিষয়টিকে অর্থবহ করে তোলার চেষ্টা করা হচ্ছে। ধরা যাক, এই আধুনিক জীবনযাত্রায় বা জীবন প্রণালীতে দেখা গেছে মানুষ প্রয়োজনের থেকে অতিরিক্ত ব্যস্ত, এবং প্রয়োজনের থেকে অতিরিক্ত ব্যস্ত হওয়ার জন্য মানুষ নিজের মধ্যে বিভিন্ন রকম নেগেটিভ ভাবনা বা নেগেটিভ ভাইব্রেশনসগুলোকে ক্রিয়েট করছে, এবং সেই নেগেটিভ ভাবনা বা নেগেটিভ ভাইব্রেশনসগুলোকে সেই মানুষ বা মানবজাতি যথার্থরূপে নির্মূল করছে না বা সেটাকে অমিট করছে না। এই অমিট না করার জন্য বা নির্মূল না করার জন্য সে ভাবনাগুলি মানুষকে বা মানবজাতিকে
বিভিন্নভাবে বিকৃত করছে বা বিভিন্নভাবে ডাইভার্ট করছে, এবং সে ডাইভার্ট করার ফলে তাদের জীবনযাত্রার বিভিন্ন পরিবর্তন, যে পরিবর্তন কাঙ্ক্ষিত নয়, অবাঞ্ছিত পরিবর্তন, যা বিভিন্ন রকমের জটিলতা বা বিভিন্ন রকমের বিকৃত অবস্থা সৃষ্টি করছে। এরকম পরিস্থিতিতে ধরা যাক একটি থিওরি উঠে এলো বা একটা নতুন থিওরি প্রতিষ্ঠিত হলো, যে থিওরিতে বলা হয়েছে যে মানুষ যদি পজিটিভ সাইকোলজি বা ইতিবাচক মনস্তত্ত্বের অনুশীলন করে বা চর্চা করে, তাহলে সে তার দৈনন্দিন জীবনের বা ব্যবহারিক জীবনের যে সমস্ত সমস্যাগুলোর সাথে পরিচিত হচ্ছে, সে সমস্যাগুলির যথাযথ সমাধান সূত্র খুঁজে পাবে বা বের করতে পারবে। অর্থাৎ যে সমস্যাগুলি তাদেরকে বিভিন্নভাবে প্রভাবিত করছে, তাদের জীবনকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করছে, সে সমস্যাগুলির উপযুক্ত সমাধান সূত্র অন্বেষণের ক্ষেত্রে সেই নতুন চর্চা বা নতুন বিদ্যা চর্চা বা নতুন অনুশীলন বিশেষভাবে সাহায্য করবে। এই যে একটি নতুন থিওরি, এই নতুন থিওরি একটি নতুন ভাবনার সৃষ্টি করে। সেই নতুন ভাবনার মাধ্যমে ব্যক্তি যদি সেই ভাবনাকে যথাযথভাবে গুরুত্ব দেয়, তাহলে সেই ভাবনাকে কাজে লাগিয়ে সেই ব্যক্তি পরিবর্তনশীল পরিবেশে নিজের অভিযোজনের যে ক্ষমতা, সে অভিযোজনের ক্ষমতাকে যথাযথভাবে বৃদ্ধি করতে পারবে বা বাড়াতে পারবে। এই অভিযোজনের ক্ষমতা বাড়ানোর মাধ্যমে সে ব্যক্তি কিন্তু নিজেকে পরিবর্তনশীল পরিবেশে উপযুক্ত করে তুলতে পারবে। অর্থাৎ পরিবর্তন দু রকমের হয়ে থাকে, উপযুক্ত পরিবর্তন, অনুপযুক্ত পরিবর্তন, কার্যকরী পরিবর্তন, কার্যহীন পরিবর্তন। তাহলে বলা হচ্ছে যে পরিবর্তনের সাথে যদি কার্যকারিতা, পরিবর্তনের সাথে যদি পরিপূর্ণতা, বিষয়গুলি যদি যথার্থরূপে প্রতিষ্ঠিত হয়, তাহলে কিন্তু ব্যক্তির মধ্যে অভিযোজনের ক্ষমতা যথাযথভাবে বৃদ্ধি পাবে। তাহলে সেক্ষেত্রে বলা হচ্ছে যে নতুন ভাবনার যে ক্ষেত্র তৈরি হচ্ছে, যেটা আমরা থিওরি থেকে পাবো, সেটি আমরা যথাযথভাবে প্রয়োগ করার মাধ্যমে বা বিচার বিশ্লেষণ করার মাধ্যমে আমরা আমাদের অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে কাজে লাগাতে পারবো। যে কাজের যে প্রতিফলন আমাদেরকে অভিযোজনক্ষম করে তুলবে। আরও এখানে বলা হয়েছে, থিওরি ইজ এ প্রসেস টু এক্সপ্লোর দ্য কোর অফ এনভায়রনমেন্ট। পরিবেশ এক অসীম বিষয়। অর্থাৎ পরিবেশ কোনো নির্দিষ্ট ভাবনা বা নির্দিষ্ট কোনো বিষয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। অর্থাৎ আমরা যেখানে রয়েছি সেখানকার যে সমস্ত উপাদানগুলি বা বিষয়গুলি আমাদের সাথে সদা সর্বদা ক্রিয়া প্রতিক্রিয়া করছে বা আমরা ক্রিয়া প্রতিক্রিয়া করছি, আমরা অংশগ্রহণ করছি বিভিন্নভাবে, সেই সমস্ত বিষয়গুলির সমন্বয়ে যে বিশেষ সিস্টেম গড়ে ওঠে, সেই সিস্টেমকেই সাধারণভাবে পরিবেশ বলে। তাহলে পরিবেশকে যদি শ্রেণীবিন্যাস করা যায়, তাহলে দেখা যাবে কতগুলি বিষয় আমাদের সামনে উঠে আসছে। এরকম কেমন বিষয়? যেহেতু মানুষ সমাজবদ্ধ, তাহলে সমাজের মধ্যে তাকে ক্রিয়া প্রতিক্রিয়া করতে হয়, বহু মানুষের সাথে ক্রিয়া প্রতিক্রিয়া করতে হয়, বহু মানুষের বা সমষ্টিগত মানুষের ভাবনার সাথে নিজের ভাবনার মধ্যে মেলবন্ধন করতে হয়, এবং তার মাধ্যমে একসঙ্গে বহু সংখ্যক মানুষের সাথে বসবাস করতে হয়। অর্থাৎ সহাবস্থান এর বিষয় ভিত্তিতে ব্যক্তিকে এগিয়ে যেতে হয় বা সামাজিক জীব হিসেবে নিজেকে অভিযোজন করতে হয়। তাহলে এখানে বলা যেতে পারে এখানে সামাজিক পরিবেশ রয়েছে। পাশাপাশি এরপরে আমরা যদি দেখি তার মানসিক ক্ষেত্রেও তাকে বিভিন্ন বিষয়ের সাথে ক্রিয়া প্রতিক্রিয়া করতে হয়। অর্থাৎ মানসিক ক্ষেত্রেও আমরা একটা পরিবেশ দেখতে পাই, সেটাকে আমরা সাইকোলজিক্যাল এনভায়রনমেন্ট বলতে পারি। ঠিক আমরা যখন আমাদের আবেগগুলির সাথে বা ইমোশনসগুলির সাথে ইন্টারাকশান করি, ইমোশনস ক্যারি করতে পারে এমন স্টিমুলাসের সাথে ইন্টারাকশান করি, সেখানেও কিন্তু আমরা একটা স্পষ্ট পরিবেশের অস্তিত্ব দেখতে পাই। সেটাকে আমরা ইমোশনাল এনভায়রনমেন্ট বলতে পারি। এরপরে বলা যেতে পারে যে আমরা যেহেতু সমাজে বসবাস করতে গিয়ে আমাদেরকে বিভিন্ন রকমের ক্রিয়া প্রতিক্রিয়া করতে হয়। যেমন আমাদের এখানে রয়েছে অর্থনীতিকে কেন্দ্র করে একটি পরিবেশ, ইকোনমিক এনভায়রনমেন্ট। ঠিক পলিটিক্সকে কেন্দ্র করে একটি পরিবেশ, পলিটিক্যাল এনভায়রনমেন্ট। এরকম
বিভিন্ন পরিবেশ রয়েছে, বিভিন্ন রকমের পরিবেশ রয়েছে। সে পরিবেশের যে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় বা বিচার্য বিষয় বা কার্যকরী বিষয়, সে কার্যকরী বিষয়গুলিকে এক্সপ্লোর করার ক্ষেত্রে, এক্সপ্লোর বলতে সাধারণভাবে বোঝায় অজানা জিনিসগুলোকে প্রকাশিত করার ক্ষেত্রে এই থিওরির বিশেষ গুরুত্ব আমরা দেখতে পাই। অর্থাৎ থিওরির মাধ্যমেই এরকম বহু গুরুত্বপূর্ণ বিষয় যেগুলোকে আমরা প্রকাশ করতে পারি, এক্সপ্লোর করতে পারি। তো এরপরে যে বিষয়টি রয়েছে সে বিষয়টি হচ্ছে থিওরি ইজ এ প্রসেস টু কানেক্ট উইথ দ্য রুলস অ্যান্ড প্রিন্সিপালস অফ ইন্টারাকশন ফাউন্ড ইন এনভায়রনমেন্ট। এরপরে আমরা আলোচনা করব থিওরি ইজ এ প্রসেস টু কানেক্ট উইথ দ্য রুলস অ্যান্ড প্রিন্সিপালস অফ ইন্টারাকশন ফাউন্ড ইন অ্যান এনভায়রনমেন্ট। অর্থাৎ একটি পরিবেশের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া কীভাবে করতে হবে, সেই ক্রিয়া প্রতিক্রিয়া করার যে সমস্ত নিয়ম এবং যে সমস্ত প্রিন্সিপালসগুলো রয়েছে, সে নিয়ম এবং প্রিন্সিপালসগুলোর সঙ্গে যথাযথভাবে কানেক্ট করার একটি বিশেষ থিওরি হচ্ছে, বিশেষ প্রসেস হচ্ছে থিওরি। অর্থাৎ থিওরির মাধ্যমে আমরা বুঝতে পারি বা বুঝে উঠতে পারবো যে একটি পরিবেশে, আমরা কিছুক্ষণ আগে আলোচনা করেছি যে পরিবেশ সাধারণভাবে আমরা বিভিন্নভাবে ভাগ করে থাকি। যেমন যেখানে যেখানে একজন মানুষ ক্রিয়া প্রতিক্রিয়া করেন সেখানে সেখানে পরিবেশের অস্তিত্ব রয়েছে। অর্থাৎ যেমন বলা হয় একটি সমাজ রয়েছে, সে সামাজিক ক্ষেত্রে তার সামাজিক পরিবেশ, অর্থনৈতিক ক্ষেত্রে অর্থনৈতিক পরিবেশ, রাজনৈতিক ক্ষেত্রে রাজনৈতিক পরিবেশ, মানসিক ক্ষেত্রে মানসিক পরিবেশ, আবেগের ক্ষেত্রে আবেগজনিত পরিবেশ। এরকম বিভিন্ন যে পরিবেশের যে ক্ষেত্রগুলি রয়েছে সেখানে কিন্তু ব্যক্তিকে যথার্থরূপে ক্রিয়া প্রতিক্রিয়া করতে হয়, সেখানে অভিযোজন করতে হয়। তাহলে এই যে ক্রিয়া প্রতিক্রিয়া কীভাবে করতে হয় তার কি নিয়ম রয়েছে? অর্থাৎ প্রত্যেকটি পরিবেশে ক্রিয়া প্রতিক্রিয়া করার জন্য বিশেষ বিশেষ নিয়মকে অনুসরণ করা অত্যন্ত প্রয়োজন, অত্যন্ত গুরুত্বপূর্ণ বা আবশ্যিক। এই পরিবেশের মধ্যে কিভাবে আমরা ক্রিয়া প্রতিক্রিয়া করব তার উপর ভিত্তি করে কিছু নীতি রয়েছে, কিছু রুলস রয়েছে। সে নীতি এবং রুলসগুলোর সঙ্গে আমরা আমাদের যে সমস্ত সামর্থ্য বা পোটেনশিয়ালিটি রয়েছে সে সামর্থ্য বা পোটেনশিয়ালিটিকে যথাযথভাবে কানেক্ট করতে পারলে তাহলে কিন্তু আমরা এই পরিবেশে নিজেরা যোগ্য করে তুলতে পারবো বা আমরা নিজেরা এই পরিবেশের সাথে উপযুক্তভাবে ক্রিয়া প্রতিক্রিয়া করতে পারবো। তাই বলা হচ্ছে যে নিজের যে সামর্থ্য, নিজের যে ভাবনা চিন্তা, নিজের যে দৃষ্টিভঙ্গি, নিজের যে পোটেনশিয়ালিটি, সেইগুলির সঙ্গে ইন্টারাকশনের যে সমস্ত নিয়ম রয়েছে এবং প্রিন্সিপালস রয়েছে সেগুলিকে যদি আমরা স্পেসিফিক্যালি কানেক্ট করতে পারি তাহলে আমরা যে কোনো পরিবেশে আমরা আমাদের নিজস্ব যে সামর্থ্য, নিজস্ব বিচারধারা, নিজস্ব সিদ্ধান্ত সব কিছুকে আমরা উপযুক্তভাবে প্রয়োগে নিয়ে আসতে পারবো বা কাজে লাগাতে পারবো এবং তার মাধ্যমে পরিবেশের যে একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া, একটি গুরুত্বপূর্ণ কাজ, সে কাজটি হচ্ছে ইন্টারাকশান। সেই ইন্টারাকশানের কাজটি কিন্তু আমরা যথার্থরূপে পালন করতে পারবো বা যথার্থরূপে সম্পাদন করতে পারবো। তাই বলা হচ্ছে থিওরি হচ্ছে এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে বা থিওরিটিক্যাল এক্সপ্লানেশনের মাধ্যমে বা থিওরিটিক্যাল স্টাডির মাধ্যমে একজন ব্যক্তি নিজের সামর্থ্যগুলোকে যেমন বুঝতে পারে, সামর্থ্যের কার্যকারিতা বুঝতে পারে, পাশাপাশি বিভিন্ন পরিবেশের যে নিয়মকানুনগুলি রয়েছে, যে সমস্ত নীতিগুলি রয়েছে, সেই নীতিগুলির সাথে পরিচিত হওয়ার সুযোগ পায় এবং সেই নীতিগুলোকে যথার্থরূপে নিজের সামর্থ্যের সঙ্গে ভালোভাবে ইন্টিগ্রেট করার মাধ্যমে নিজেকে ইন্টারাকশনের জন্য যোগ্য করে তুলতে পারে। এই হলো থিওরি। থিওরি একটি গুরুত্বপূর্ণ বিচার্য বিষয়। থিওরি ইজ এ নিউ ডায়ালগ অন অ্যান ইস্যু। এই ডায়ালগ একটি শব্দ ব্যবহার করা হয়েছে, অর্থাৎ থিওরি হচ্ছে একটা নতুন ডায়ালগ। ডায়ালগ কথাটির যদি বাংলা অর্থ বলা হয় তা হলো বাদ। এখানে বলা হচ্ছে বাদ কি, অর্থাৎ যুক্তিতর্ক, অর্থাৎ দুই বা ততোধিক আঙ্গিকে
যখন কোনো বিষয়কে বিচার বিশ্লেষণ করা হয়, অর্থাৎ যে কোনো বিষয়ের কিছু ভালো দিক রয়েছে, কিছু মন্দ দিক রয়েছে, ভালো ভাবনা রয়েছে, মন্দ ভাবনা রয়েছে, ব্যবহারযোগ্যতা রয়েছে, ব্যবহারহীনতা রয়েছে, কার্যকারিতা আছে, কার্যহীনতা রয়েছে, সম্পূর্ণতা রয়েছে, অসম্পূর্ণতা রয়েছে, এরকম বিভিন্ন বিষয়গুলি রয়েছে। অর্থাৎ যখন কোনো একটি বিষয় বা কোনো একটা মতামত বা কোনো একটি ভাবনা বা কোনো একটি সিদ্ধান্তকে প্রতিষ্ঠা করার প্রয়োজনীয়তা দেখা দেয়, তখন কিন্তু আমরা এই যে দুই বা ততোধিক যে বিষয়গুলি যেগুলো পরস্পরকে বিরোধিতা করে, এই ধরনের বিষয়গুলোকে কিন্তু আমাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণ করতে হয়। অর্থাৎ যুক্তি এবং তর্ক, অর্থাৎ পক্ষে সমর্থন, বিপক্ষের যুক্তি, অর্থাৎ পক্ষের যুক্তি এবং বিপক্ষের যুক্তি ইত্যাদি যুক্তিগুলিকে যথাযথভাবে বিচার বিশ্লেষণ করার মাধ্যমে, সেগুলিকে মান্যতা দেওয়ার মাধ্যমে, এবং আরও সহজ করে যদি বলা হয় যে কোনো বিষয়ের মধ্যে বাদী এবং প্রতিবাদীর একটি সম্পর্ক আমরা দেখতে পাই। বাদী বলতে সাধারণত বোঝায় যে নতুন ভাবনা বা নতুন যুক্তিটি তুলে ধরছেন বা নতুন সিদ্ধান্তের কথা বলছেন, তিনি বাদী। এবং ঠিক একই রকমভাবে সেই সিদ্ধান্তকে যিনি খণ্ডন করার চেষ্টা করছেন নিজের দৃষ্টিভঙ্গি, নিজের ভাবনা, নিজের সম্ভাবনা, নিজের বিচার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে, তিনি হলেন প্রতিবাদী। এই বাদী প্রতিবাদীর পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে, অর্থাৎ যুক্তি এবং তর্ক, পক্ষ এবং বিপক্ষ, সমর্থন বা বিরোধিতা, এর মাধ্যমে যখন কোনো নতুন তত্ত্ব বা নতুন ধারণা প্রতিষ্ঠা পায়, তখন সেই ধারণা বা তত্ত্ব বা জ্ঞান তুলে ধরার যে বিশেষ কৌশল, সে কৌশলকেই সাধারণভাবে বলা হচ্ছে ডায়ালগ। থিওরি হচ্ছে একটি নতুন ডায়ালগ, অর্থাৎ যে কোনো বিষয়ে একটি বাদ প্রতিষ্ঠা করার বিশেষ কৌশল হলো থিওরি। আমরা আরও দেখে নেব, এবার আমরা আলোচনা করব থিওরি রিভিউ সম্পর্কে। অর্থাৎ থিওরি রিভিউ বলতে কি বোঝায়। থিওরিকে রিভিউ করতে হয়। রিভিউ হচ্ছে এমন একটি গুরুত্বপূর্ণ কৌশল, যে কৌশলের মাধ্যমে আমরা যে কোনো বিষয়ের কার্যকারিতা বা ব্যবহারযোগ্যতা বা গুরুত্ব সম্পর্কে স্পষ্টভাবে ধারণা গঠন করতে পারি। তাই এবার আমরা আলোচনা করব থিওরি রিভিউ কি। অর্থাৎ কোনো একটি থিওরি বা একাধিক থিওরি আমার সামনে এসেছে কোনো বিষয় সম্পর্কে, কিংবা আমি নির্বাচন করেছি, আমি সেটাকে সিলেক্ট করেছি, তখন সেই থিওরিকে আমি কিভাবে রিভিউ করব এবং সে থিওরির কার্যকারিতা বা ব্যবহারযোগ্যতা বা প্রয়োগযোগ্যতার যে জায়গাগুলি, সেগুলোকে কিভাবে নির্ধারণ করব, সেই জন্য আমাকে সেই থিওরিকে রিভিউ করতে হবে। তো এখন আমরা যেটা বিষয় নিয়ে আলোচনা করব যে থিওরি রিভিউয়ের অর্থ কী, থিওরি রিভিউ বলতে কি বোঝায়, তা কতগুলি টেকনিক্যাল বিষয়ের মাধ্যমে আমরা আলোচনা করব। বলা হচ্ছে থিওরি রিভিউ ইজ এ প্রসেস টু ইভ্যালুয়েট এ থিওরি অ্যাজ পার দ্য লজিক্যাল ইন্ডিসেস। অর্থাৎ বলা হচ্ছে যে এরকম অনেক যৌক্তিক সূচক রয়েছে, যৌক্তিক মানদণ্ড রয়েছে, যৌক্তিক বিচার্য বিষয় রয়েছে। সেই মানদণ্ড বা বিচার্য বিষয়গুলির নিরিখে যখন কোনো একটি থিওরিকে মূল্যায়ন করা হয়, সে মূল্যায়ন করার যে বিশেষ প্রক্রিয়া, সে প্রক্রিয়াকে বলা হচ্ছে থিওরি রিভিউ। অর্থাৎ থিওরি রিভিউর মাধ্যমে আমরা যে কোনো থিওরিকে বিভিন্ন লজিক্যাল ইন্ডেক্স অনুসারে, লজিক্যাল প্যারামিটার অনুসারে আমরা তাকে মূল্যায়ন করে থাকি। এবার আমাদেরকে জেনে রাখা দরকার যে মূল্যায়ন কি। মূল্যায়ন বলতে সাধারণভাবে বোঝায় এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে আমরা মূল্য নির্ধারণ করি। মূল্য কথাটির অর্থ কী? অর্থাৎ যখন কোনো বিষয় আমাদের কাছে গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয়, তাহলে সেই বিষয়টি কিন্তু আমাদের কাছে মূল্যযুক্ত হবে। যদি সে বিষয়টি আমাদের কাছে যদি প্রয়োজনীয় না হয়, আমাদের প্রয়োজন পূরণ করতে না পারে, আমাদের কাছে গুরুত্বপূর্ণ না হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই বিষয়ের গুরুত্ব কম থাকবে, গুরুত্বহীনতা আমরা দেখতে পাবো। তাই বলা হচ্ছে যে কোনো একটি বিষয়, যে বিষয়টিকে আমরা পরিমাপ করতে চলেছি বা পরিমাপ করছি, বা যে বিষয়টিকে আমরা বিচার বিশ্লেষণ করছি, সে বিচার বিশ্লেষণ করার যে বিষয়টি, সেটি কতটা গুরুত্বপূর্ণ, সেটি তার কতটা উপযোগিতা রয়েছে, তার কতটা প্রয়োজন পূরণের ক্ষমতা রয়েছে, তার কতটা গুরুত্ব রয়েছে, তার কার্যকারিতা রয়েছে, তার ব্যবহারযোগ্যতা রয়েছে, তার প্রয়োগযোগ্যতা রয়েছে, তার প্রতিফলন ধর্মিতা রয়েছে বা পরিপূর্ণতা রয়েছে,
উপযুক্ততা রয়েছে, এই সমস্ত বিভিন্ন বিষয়গুলিকে নির্ধারণ করা বা সেগুলো সম্পর্কে সিদ্ধান্তে পৌঁছানোর জন্য যে বিশেষ প্রক্রিয়ার সাহায্য নেওয়া হয়, সে প্রক্রিয়াকেই সাধারণভাবে আমরা বলি মূল্যায়ন বা ইভ্যালুয়েশন। তাই বলা হচ্ছে যে কোনো থিওরিকে মূল্যায়ন করার একটি বিশেষ কৌশল হচ্ছে থিওরি রিভিউ। তবে এখানে আরেকটি বিষয় নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, সে বিষয়টি হচ্ছে নির্দিষ্ট কতগুলি লজিক্যাল প্যারামিটার অনুসারে, লজিক্যাল মানদণ্ড অনুসারে, যৌক্তিক মানদণ্ড অনুসারে, যৌক্তিক সূচক অনুসারে এই থিওরিকে আমরা মূল্যায়ন করে থাকি, এবং মূল্যায়ন করার এই প্রক্রিয়াকেই বলা হচ্ছে থিওরি রিভিউ। আমরা থিওরি রিভিউ সম্পর্কে আরও একটু জানব। থিওরি রিভিউ সম্পর্কে বলা হয়েছে থিওরি রিভিউ ইজ আ প্রসেস টু ভেরিফাই দ্য নিউ থটস। এখানে ভেরিফিকেশান একটি গুরুত্বপূর্ণ কাজ। ভেরিফিকেশান কথাটির মানেটা হচ্ছে যে দেখে নেওয়া যা বলা হচ্ছে তা সঠিক কিনা, যা তুলে ধরা হচ্ছে তা সঠিক কিনা, যে বক্তব্য দেওয়া হচ্ছে তা সঠিক কিনা, যেমনভাবে বলা হচ্ছে তেমনটি তার গুরুত্ব রয়েছে কিনা। এইভাবে যা বলে, যা বলার চেষ্টা করে, যেটাকে নিয়ে দাবি করে, সে দাবির মধ্যে কতটা গাঢ়ত্ব রয়েছে কিংবা কতটা গ্রহণযোগ্যতা রয়েছে সেটিকে যাচাই করে দেখে নেওয়া। অর্থাৎ কোনো থিওরি যা দাবি করে, যা বলার চেষ্টা করে বা যা তুলে ধরার চেষ্টা করে, যা উপস্থাপন করার চেষ্টা করে বা উপস্থাপন করে, সে বিষয়টি বা তার মূল যে বক্তব্য, তার যে মূল কন্টেন্ট, সে কন্টেন্টটা কতটা ভ্যালিড এবং কতটা রিলায়েবল। এই যে কোনো কন্টেন্ট বা কন্টেন্টের যে কনসিস্টেন্সি, সে কন্টেন্টের কনসিস্টেন্সিকে ইভ্যালুয়েট করার জন্য কিংবা সেটিকে তার ভ্যালিডিটিকে নির্ধারণ করার জন্য বা তার রিলায়েবিলিটিকে নির্ধারণ করার জন্য যে বিশেষ প্রক্রিয়া বা বিশেষ সিস্টেমের সাহায্য আমরা নিয়ে থাকি, সেই সিস্টেমকে সাধারণভাবে বলা হচ্ছে ভেরিফিকেশন। সেই নতুন কোনো ভাবনাকে, যে ভাবনাটি কোনো থিওরি প্রদান করেছে, বা নতুন কোনো চিন্তনকে বা বিচারকে, যে চিন্তন বা বিচারটি কোনো থিওরির মাধ্যমে প্রকাশিত হয়েছে, সেই চিন্তনটি কতটা তাৎপর্যপূর্ণ কি তাৎপর্যপূর্ণ নয়, সেটিকে ভেরিফাই করার জন্য, সেটিকে যাচাই করার জন্য, যাচাই করার ক্ষেত্রে একটি বিশেষ সুপরিকল্পিত কৌশল হলো থিওরি রিভিউ। এবার আমরা দেখে নেব আর কি বলা হয়েছে। থিওরি রিভিউ ইজ এ প্রসেস টু কনসেপচুয়াল অ্যানালাইসিস অফ এ নিউ ডায়ালগ। নতুন যে ডায়ালগগুলি আমরা আলোচনা করেছি, ডায়ালগ বলতে সাধারণভাবে বোঝাচ্ছে বাদ বা মতবাদ, যেটি বিভিন্ন আঙ্গিকে অর্থাৎ অনুকূল দিক এবং প্রতিকূল দিকের নিরিখে যখন কোনো বক্তব্য বা কোনো ভাবনা বা কোনো সিদ্ধান্ত প্রতিষ্ঠা পায়, তখন তাকে ডায়ালগ বলা হয়। তো বলা হয়েছে যে যখন কোনো নতুন ডায়ালগকে বা তার যে নিজস্ব যে কনসেপ্ট রয়েছে, সে কনসেপ্টগুলোকে অ্যানালাইসিস করার দরকার হয়। অর্থাৎ ডায়ালগের যে কনসেপ্ট, ডায়ালগের যে বক্তব্য, সে বক্তব্য বা কনসেপ্টকে বা ধারণাকে যথাযথভাবে বিচার বিশ্লেষণ করার একটি গুরুত্বপূর্ণ কৌশল হলো থিওরি রিভিউ। অর্থাৎ থিওরি রিভিউর মাধ্যমে নতুন ডায়ালগের যে কনসেপ্ট রয়েছে, সেই কনসেপ্টগুলোকে অ্যানালাইসিস করা হয়, এবং সেই কনসেপ্টগুলোকে অ্যানালাইসিস করার মাধ্যমে একটি থিওরির ব্যবহারিকতা বা কার্যকারিতা বা মূল বক্তব্যের যে প্রায়োগিক দিক, সেগুলো সম্পর্কে আমরা সিদ্ধান্ত নিতে পারি বা ধারণা গঠন করতে পারি। সেজন্য এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যে থিওরি রিভিউ ইজ এ প্রসেস টু কনসেপচুয়াল অ্যানালাইসিস। অর্থাৎ কোনো ডায়ালগের যে কনসেপ্ট, সে ডায়ালগের কনসেপ্টকে অ্যানালাইসিস করার ক্ষেত্রে বিশেষভাবে সাহায্য করে। থিওরি রিভিউ ইজ এ প্রসেস টু এক্সামিন দ্য কনসেপ্ট ফাউন্ড ফ্রম এ ডায়ালগ। ঠিক একই রকমভাবে বলা হয়েছে যে কোনো একটা ডায়ালগ থেকে আমরা যে কনসেপ্টগুলো পাই, সে কনসেপ্টগুলোকে এক্সামিন করা, অর্থাৎ পরীক্ষা করে দেখে নেওয়া যে ডায়ালগে, যে বক্তব্যের কথা বা যে কনসেপ্টের কথা বলা হচ্ছে, সে কনসেপ্টগুলো যা বলছে তা যথার্থ কিনা, সেগুলোকে এক্সামিন করা। সে এক্সামিন করার একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া হচ্ছে থিওরি রিভিউ। অর্থাৎ থিওরি রিভিউর মাধ্যমেই আমরা কিন্তু কোনো নতুন ডায়ালগ থেকে পাওয়া যে কনসেপ্টগুলি, সে কনসেপ্টগুলোকে যথাযথভাবে এক্সামিন করতে পারি, সেগুলোকে যথাযথভাবে আমরা পরীক্ষা করে দেখে নিতে পারি, বা বাস্তবিক দিক থেকে বাস্তবিক মানদণ্ড অনুসারে সেগুলিকে যাচাই করে দেখে নিতে পারি যে যা বলা হচ্ছে সেগুলি কতটা তাৎপর্যপূর্ণ নাকি তাৎপর্যপূর্ণ নয়। সে বিষয়টিকে এক্সামিন করার যে বিশেষ কৌশল, সে কৌশলকেই সাধারণভাবে বলা হচ্ছে থিওরি রিভিউ। তাই বলা হচ্ছে থিওরি রিভিউ ইজ এ প্রসেস টু এক্সামিন দ্য কনসেপ্ট ফাউন্ড ফ্রম দি ডায়ালগ। এরপরে আমরা আরও আলোচনা করব যে থিওরি রিভিউ ইজ এ প্রসেস টু অ্যাসিমিলেট দ্য ডায়ালগ
অফ এ থিওরি উইথ এ লজিক্যাল প্যারামিটার্স। অর্থাৎ তাহলে এবার আমরা আরও উপরের বিষয়গুলির আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে থিওরি রিভিউ হচ্ছে এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে আমরা বিভিন্ন লজিক্যাল যে সমস্ত প্যারামিটার, যৌক্তিক মানদণ্ড বা যৌক্তিক যে বিচার্য বিষয় রয়েছে, সেই যৌক্তিক বিচার্য বিষয়গুলির সঙ্গে কোনো একটি থিওরির মধ্য দিয়ে যে ডায়ালগ উপস্থাপিত হয়েছে সেই ডায়ালগকে আমরা অ্যাসিমিলেট করতে পারি, অর্থাৎ তার মধ্যে একটি মেলবন্ধন আমরা করতে পারি। এই মেলবন্ধন করার একটি বিশেষ প্রক্রিয়া হলো থিওরি রিভিউ। থিওরি রিভিউর মাধ্যমে আমরা সেই নিউ ডায়ালগের সঙ্গে লজিক্যাল প্যারামিটারের একটি সুপরিকল্পিত সমন্বয় সাধন আমরা করতে পারি। সেই সমন্বয় সাধনের একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া হলো থিওরি রিভিউ। এরপরের পয়েন্টে বলা হয়েছে থিওরি রিভিউ ইজ এ প্রসেস টু টেস্ট এ নিউ ডায়ালগ ক্রিটিক্যালি বেসড অন স্ট্যাবলিশড আইডিয়াস অর থটস। ঠিক একই রকমভাবে বলা হচ্ছে যে এরকম কতগুলি যে থিওরিগুলি প্রতিষ্ঠিত হয়েছে এবং সেই থিওরির মধ্যে যে সমস্ত আইডিয়াগুলো রয়েছে, সে থিওরির মধ্যে থেকে যে সমস্ত থটসগুলি রয়েছে, অর্থাৎ যে থটস বা যে আইডিয়াগুলি অলরেডি স্ট্যাবলিশড, এই থটস এবং আইডিয়াসগুলির ওপর ভিত্তি করে যখন নতুন ডায়ালগকে ক্রিটিক্যালি অর্থাৎ বিশদভাবে যখন টেস্ট করা হবে, বিশদভাবে এক্সামিন করা হবে, তাকে বিশদভাবে মূল্যায়ন করার চেষ্টা করা হবে কিংবা সেগুলোকে বিশদভাবে পরিমাপ করার চেষ্টা করা হবে, সে পরিমাপ করার বা টেস্ট করার যে বিশেষ কৌশল, সে কৌশলকেই সাধারণভাবে থিওরি রিভিউ বলা হয়েছে। অর্থাৎ থিওরি রিভিউ ইজ এ প্রসেস টু টেস্ট এ নিউ ডায়ালগ, অর্থাৎ বিভিন্ন আঙ্গিকে বিভিন্নভাবে সেটাকে পরিমাপ করা, সে সম্পর্কিত বিশদ তথ্য সংগ্রহ করা, তার গুরুত্ব সম্পর্কে, তার কার্যকারিতা সম্পর্কে, তার গ্রহণযোগ্যতা সম্পর্কে, তার ব্যবহারযোগ্যতা সম্পর্কে তথ্য সংগ্রহ করা এবং সব তথ্যগুলোকে পরিমাপ করা এবং সে পরিমাপ করার সময় তাকে যথাযথভাবে মূল্যায়ন করা এবং সেই মূল্যায়নের কাজটি বা কম্প্যারিজনের কাজটি সাধারণভাবে কোনো প্রতিষ্ঠিত আইডিয়া বা প্রতিষ্ঠিত থটস এর পরিপ্রেক্ষিতে সেটাকে কম্পেয়ার করে মূল্যায়ন করা হয়। এই কাজটি করার যে বিশেষ প্রক্রিয়া, সে প্রক্রিয়াটিকে থিওরি রিভিউ বলে উল্লেখ করা হয়েছে। থিওরি রিভিউ ইজ এ প্রসেস টু টেক ডিসিশন about the importance of a new। আমরা আগের বিষয়ে একটি পয়েন্ট নিয়ে আলোচনা করা হয়নি, সে বিষয়টি হচ্ছে থিওরি রিভিউ ইজ এ প্রসেস টু টেস্ট দ্য লেআউট অফ থটস ক্রিটিক্যালি। লেআউট অফ থটস ক্রিটিক্যালি কথাটির মানে হচ্ছে যে লেআউট মানে হচ্ছে প্যাটার্ন, অর্থাৎ যে কোনো ভাবনার কিছু প্যাটার্ন থাকে, একটা সিকোয়েন্স থাকে, সে সিকোয়েন্স বা প্যাটার্নকে আমরা যখন বিশদভাবে বিচার বিশ্লেষণ করি, সে বিশদভাবে বিচার বিশ্লেষণ করার একটি বিশেষ কৌশল হলো থিওরি রিভিউ। অর্থাৎ যে কোনো থট, যে কোনো বক্তব্য, যে কোনো ঘটনাকে যখন ডায়ালগের মাধ্যমে বা নতুন থিওরির মাধ্যমে তুলে ধরা হয়, সে তুলে ধরা বিভিন্ন ভাবনা বা ঘটনা বা যুক্তি বা বিচারগুলিকে যদি আমরা যথাযথভাবে মূল্যায়ন করতে চাই বা যথাযথভাবে বিশ্লেষণ করতে চাই, তাহলে কিন্তু যে বিষয়টি আবশ্যিক সে বিষয়টি হলো যে প্রত্যেকটি ভাবনার মধ্যে কিছু সিকোয়েন্স রয়েছে, প্রত্যেকটি ভাবনার কিছু প্যাটার্ন রয়েছে, সে প্যাটার্ন বা সিকোয়েন্সগুলোকে আইডেন্টিফাই করা দরকার এবং সে প্যাটার্ন বা সিকোয়েন্সগুলোকে পরিমাপ করার একটি বিশেষ কৌশল হলো থিওরি রিভিউ। এরপরে আমরা দেখে নেব থিওরি রিভিউ সম্পর্কে আর কি বলা হয়েছে। থিওরি রিভিউ ইজ এ প্রসেস টু টেক ডিসিশন অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ এ নিউ ডায়ালগ। কোনো নতুন যে ডায়ালগ আমাদের সামনে কোনো থিওরির মাধ্যমে তুলে ধরা হয়েছে, সে ডায়ালগের গুরুত্ব কী আছে এবং সে গুরুত্বকে আমরা কতটা আমাদের প্রয়োজনে প্রয়োগ করতে পারি বা কাজে লাগাতে পারি, সে সম্পর্কে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হয় বা নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। অর্থাৎ যখন কোনো ডায়ালগকে বা নতুন কোনো থিওরিকে যদি বাস্তবিকভাবে আমরা প্রয়োগ করতে পারি, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমরা তার গুরুত্ব অনুসারে আমরা ফল পেতে পারি। যদি আমরা সেটিকে ব্যবহার না করি বা ব্যবহার করার স্কোপ বা সম্ভাবনা যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সে ডায়ালগ বা নিউ থিওরির যে নিউ ডায়ালগ, সে ডায়ালগের কিন্তু গুরুত্ব আমাদের কাছে কোনো কাজে লাগবে না বা কোনো প্রয়োগে আসবে না। তাই বলা হচ্ছে যে কোনো ডায়ালগের বা নতুন কোনো থিওরির বা নতুন কোনো ডায়ালগের যে গুরুত্ব, সে গুরুত্ব সম্পর্কে মূল্যায়ন করা বা সে সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করা বা সে সম্পর্কে ধারণা গঠন করার উদ্দেশ্যে যে বিশেষ অনুশীলন প্রক্রিয়ার অস্তিত্ব আমরা দেখতে পাই, সে অনুশীলন প্রক্রিয়াকেই সাধারণভাবে বলা হচ্ছে
থিওরি রিভিউ। এরপরে বলা হচ্ছে থিওরি রিভিউ ইজ এ প্রসেস টু অ্যাসেস দ্য কোর অফ এ থিওরি। একই রকমভাবে বলা হচ্ছে কোনো একটি থিওরির যে কোর মানে মৌলিকতা বা ফান্ডামেন্টাল যে জায়গাটা বা মৌলিক যে জায়গাটা, সে মৌলিক জায়গাকে যথাযথভাবে পরিমাপ করার ক্ষেত্রে আমাদেরকে এই থিওরি রিভিউ বিশেষভাবে সাহায্য করে। থিওরি রিভিউর মাধ্যমে আমরা যে কোনো থিওরি বা যে কোনো ডায়ালগের যে মূল কেন্দ্রবিন্দু, যা কেন্দ্রবিন্দুর মাধ্যমে সে থিওরিটি আলোচিত হয়েছে বা প্রতিষ্ঠিত হয়েছে বা বিশ্লেষিত হয়েছে, সে মূল কেন্দ্রবিন্দুকে আইডেন্টিফাই করা বা তাকে নির্ধারণ করার ক্ষেত্রে থিওরি রিভিউয়ের বিশেষ গুরুত্ব আমরা দেখতে পাই। থিওরি রিভিউর মাধ্যমে আমরা সেই নির্দিষ্ট কেন্দ্রবিন্দুকে আমরা আইডেন্টিফাই করতে পারি বা সেটাকে পরিমাপ করতে পারি, অ্যাসেস করতে পারি। সেই অ্যাসেস করার বিশেষ প্রক্রিয়া হচ্ছে থিওরি রিভিউ। এরপরে বলা হয়েছে থিওরি রিভিউ ইজ আ প্রসেস টু সেট দ্য ভ্যালু অফ ডিসকভারি অফ নিউ আইডিয়াস। ঠিক একই রকমভাবে যখন কোনো একটি থিওরি বা কোনো একটা ডায়ালগকে যখন রিভিউ করা হয়, রিভিউ করতে করতে দেখা যায় যে সেখান থেকে নতুন আরও কতগুলি ধারণা, যে ধারণাগুলি হয়তো প্রত্যক্ষভাবে সে থিওরিতে উল্লেখ নেই বা উপস্থাপিত নেই বা উপস্থাপিত হয়নি, সে থিওরিতে বা সে ডায়ালগে তুলে ধরা হয়নি, এরকম অনেক নতুন ধারণা বা নতুন কোনো ভাবনা থাকতে পারে, যে নতুন ধারণা বা ভাবনাগুলি এই থিওরি রিভিউর মাধ্যমে প্রকাশিত হতে পারে বা উঠে আসতে পারে। তাহলে বলা হচ্ছে যেমন উঠে আসতে পারে, পাশাপাশি তাদের প্রায়োগিক দিক এমনও হতে পারে যে থিওরি নিয়ে আমরা বিশ্লেষণ শুরু করছি বা যে থিওরিকে নিয়ে আমরা অনুশীলন করছি, সে থিওরির মূল্য সম্পর্কে যা বলা হয়েছে বিচার বিশ্লেষণ করার পরিপ্রেক্ষিতে দেখা যেতে পারে যে তার মূল্য তার থেকে অনেক বেশি। অর্থাৎ যা বলা হয়েছে যে এর ইম্পর্টেন্স বা এর ভ্যালু হচ্ছে এরকম, ঠিক একই রকমভাবে বিশ্লেষণ করার পর আমরা বলতে পারি বা দেখতে পারি যে এর ইম্পর্টেন্স বা ভ্যালু এর থেকেও অনেক বেশি, এর প্রায়োগিক দিক এর থেকেও অনেক বেশি। এই সম্পর্কে কিন্তু নতুন ধারণার বা নতুন কোনো গবেষণার ক্ষেত্র উন্মোচিত হতে পারে। অর্থাৎ সে নতুন ভ্যালু ক্রিয়েট করা বা ভ্যালু সেট করার একটি বিশেষ প্রক্রিয়া হচ্ছে থিওরি রিভিউ। এরপরে আমরা দেখে নেব থিওরিটিক্যাল রিভিউর কতগুলি গুরুত্বপূর্ণ অ্যাসপেক্টস, যে অ্যাসপেক্টসগুলো আমাদের থিওরিটিক্যাল রিভিউর সময় আবশ্যিক রূপে মনে রাখা দরকার বা ফোকাস করা দরকার। প্রথমে বলা হচ্ছে ডিফারেন্ট অ্যাসপেক্টস অফ থিওরিটিক্যাল রিভিউ। প্রথম বলা হচ্ছে যখন আমরা থিওরিটিক্যাল রিভিউ করব, প্রথম যে বিষয়টি আমাদের দেখতে হবে ফোকাস অফ অবজেক্টিভস অফ এ থিওরি। অর্থাৎ যে থিওরিটিকে আমরা রিভিউ করতে চলেছি বা রিভিউ করব, সে থিওরির মূল অবজেক্টিভ কী রয়েছে, কোন জায়গাটিকে এই থিওরি ফোকাস করেছে, বা যে ডায়ালগটিকে বিশ্লেষণ করতে চলেছি সেই ডায়ালগের মূল ফোকাস এরিয়া কী রয়েছে, এবং যেখানে ফোকাস করা হয়েছে তার অবজেক্টিভই বা কী, যেখানে ফোকাস করা হয়েছে তার উদ্দেশ্যই বা কী। এই উদ্দেশ্যটা কী, সেই উদ্দেশ্যটাকে নির্ধারণ করার উদ্দেশ্যেই বা জন্যই কিন্তু থিওরিটিক্যাল রিভিউ। অর্থাৎ কোনো একটি থিওরির যে মূল উদ্দেশ্য, আলোচ্য বিষয়, আলোচ্য ক্ষেত্র, আলোচ্য কেন্দ্রবিন্দু, তার পিছনে যে সাপোর্টিং ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ডকে কিন্তু নির্ধারণ করার জন্যই এই থিওরিটিক্যাল রিভিউ এর কাজটি করা হয়। এটি একটি গুরুত্বপূর্ণ অ্যাসপেক্টস। দ্বিতীয় গুরুত্বপূর্ণ অ্যাসপেক্টস যেটি রয়েছে প্রেজেন্স অফ ফ্যাক্টস। অর্থাৎ থিওরির মাধ্যমে যে ফ্যাক্টসকে তুলে ধরা হয়েছে, ফ্যাক্টস আর কিছুই নয়, এখানে বলা হয়েছে লজিক্যাল অ্যাসিমিলেশন, অর্থাৎ যৌক্তিক যে অনুষঙ্গটা কি? যৌক্তিক অনুষঙ্গ হচ্ছে এই থিওরিতে যে ঘটনা বা যে যুক্তির কথা বলা হয়েছে বা যে বক্তব্যের কথা বলা হয়েছে, যে থটসের কথা বলা হয়েছে, তার সঙ্গে বাস্তবিক বিভিন্ন রকম থটস বা বাস্তবিক বিভিন্ন রকম আইডিয়া বা ঘটনা বা ভাবনার সাথে কেমন সমন্বয় রয়েছে বা সংযুক্তি রয়েছে, সে সমন্বয় বা সংযুক্তিকে যথার্থরূপে নির্ধারণ করা প্রয়োজন। কারণ থিওরিটিক্যাল রিভিউর সঙ্গে এই যে ঘটনাগুলি যেগুলি প্রতিষ্ঠিত বা বাস্তবিক, যেগুলো গৃহীত, সেগুলি হচ্ছে সে থিওরির ফ্যাক্টস। সে ফ্যাক্টসের সঙ্গে থিওরির বক্তব্যের কি মেলবন্ধন রয়েছে বা কি সমন্বয় রয়েছে বা অনুষঙ্গ রয়েছে, এমন কোনো প্রকারের কি ফ্যাক্টস রয়েছে বা লজিক্যাল অ্যাসিমিলেশনের জায়গা রয়েছে কি নেই, অ্যাসিমিলেশন হয়েছে কি হয়নি, সেই বিষয়গুলিকেও আমাদেরকে ফোকাস করতে হয় বা গুরুত্ব দিতে হয়। তৃতীয় ক্ষেত্রে যে বিষয়টিকে বলা হয়েছে লেআউট অফ লজিক্যাল ব্যাকগ্রাউন্ড। একই রকমভাবে প্যাটার্ন, প্রত্যেকটি ফ্যাক্টসের কতগুলি লজিক্যাল প্যাটার্ন থাকে, লজিক্যাল অর্গানাইজেশন থাকে। অর্থাৎ লজিক এর মধ্যে কতগুলো সিকোয়েন্স মেনে কিন্তু লজিক্যাল প্রসেস
এর কাজ সম্পন্ন হয়ে থাকে। তাহলে এই যে লজিক্যাল প্যাটার্ন, সে লজিক্যাল প্যাটার্ন বা লজিক্যাল ব্যাকগ্রাউন্ড কী রয়েছে, যে ডায়ালগ বা যে থিওরি সম্পর্কে আমরা বিশ্লেষণ করছি বা বিশ্লেষণ করতে চাইছি বা তা মূল্যায়ন করতে চাইছি বা যাচাই করতে চাইছি, তার কি ব্যাকগ্রাউন্ড রয়েছে, সে ব্যাকগ্রাউন্ডকে ভালোভাবে আইডেন্টিফাই করতে হয়। এবং পাশাপাশি শুধু আইডেন্টিফাই করাই নয়, আইডেন্টিফাই করার পাশাপাশি সে বিষয়গুলিকে যথাযথভাবে বিচার বিশ্লেষণ করা হয়। অর্থাৎ আমরা সেই লজিক্যাল ব্যাকগ্রাউন্ডটিকে আইডেন্টিফাই করব যখন আমরা থিওরিটিক্যাল রিভিউ করব। সেই লজিক্যাল ব্যাকগ্রাউন্ডকে আইডেন্টিফাই করার মাধ্যমে সেটিকে ভালোভাবে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণ করার মাধ্যমে আমরা কিন্তু সেই থিওরি বা সেই ডায়ালগের যে প্রকৃত মূল্যায়ন, সে মূল্যায়ন কিন্তু আমরা করতে পারবো বা তার ব্যবহারযোগ্যতা আমরা সম্পর্কে ধারণা গঠন করতে পারবো। এরপরে বলা হয়েছে এফেক্টিভনেস অফ কনসেপ্ট, অর্থাৎ প্রত্যেকটি থিওরি বা প্রত্যেকটি ডায়ালগে কিছু কনসেপ্ট থাকে। সে কনসেপ্টগুলো কতটা কার্যকরী, কতটা কাজ করার ক্ষমতা রয়েছে, অর্থাৎ গুরুত্ব সৃষ্টি করার সম্ভাবনা রয়েছে বা ব্যবহারিকতার সম্ভাবনা রয়েছে, গ্রহণযোগ্যতার সম্ভাবনা রয়েছে, সেগুলি সম্পর্কে আমাদের যথাযথভাবে আলোকপাত করা প্রয়োজন। সেগুলি সম্পর্কে যথাযথভাবে আমাদেরকে বোধগম্যতা তৈরি করা প্রয়োজন। অর্থাৎ এফেক্টিভনেস, কনসেপ্টের এফেক্টিভনেস কী রয়েছে। এফেক্টিভনেস সম্পর্কে বলতে গেলে একটু বলতে হয়, যখন কোনো কাজ আমরা যে উদ্দেশ্যে করে থাকি, সেই কাজের মধ্য দিয়ে যদি সেই উদ্দেশ্য চরিতার্থ হয়, তখনই বলা হবে সেই কাজটি কার্যকরী, সেই কাজটি কার্যকারিতা রয়েছে। যখন কোনো একটি ইন্টারাকশান যে উদ্দেশ্যে করা হবে, সেই ইন্টারাকশানটি যে উদ্দেশ্যে করা হবে, সেই উদ্দেশ্য যদি যথার্থরূপে পরিপূর্ণরূপে পূরণ হয়, তখন সেটিকে কার্যকরী ইন্টারাকশান বলা হয় বা এফেক্টিভ ইন্টারাকশান বলা হবে। ঠিক একই রকমভাবে বলা হচ্ছে যে কনসেপ্ট বা যে লজিক বা যে ফ্যাক্টস বা যে ঘটনা বা যে থটস কোনো একটি আইডিয়া কোনো একটি থিওরি বা কোনো ডায়ালগের মধ্যে তুলে ধরা হয়েছে, যে উদ্দেশ্যে তুলে ধরা হয়েছে, যে লজিক্যাল জায়গাটিকে তুলে ধরা হয়েছে, সেটি যে উদ্দেশ্যে তুলে ধরা হয়েছে বা যে ক্ষেত্র অনুসারে বা যে অ্যাজাম্পশন অনুসারে তুলে ধরা হয়েছে, সেটার সাথে রিলেটেড কিনা, সেটিকে এটি ফোকাস করে কিনা, অর্থাৎ বলা হচ্ছে এটা ভ্যালিড কিনা, সেটিকে নির্ধারণ করার একটি বিষয় রয়েছে বা কার্যকারিতার জায়গা আমরা এখানে দেখতে পাই। এরপরে যে বিষয়টি এখানে বিশেষ রূপে গুরুত্ব দেওয়া হয়েছে তা হচ্ছে বেসিক অফ ডায়ালগ, অর্থাৎ প্রত্যেকটি থিওরিটিক্যাল রিভিউ করার সময় আমাদেরকে দেখে নিতে হবে এর মৌলিক ক্ষেত্র এবং গৌণ ক্ষেত্র। অর্থাৎ প্রত্যেকটি থিওরির মৌলিকতার জায়গা কিছু রয়েছে, কিছু গৌণ অবস্থা রয়েছে। অর্থাৎ বলা যেতে পারে যে কোনো বিষয়ের কিছু প্রাইমারি সেগমেন্ট থাকে বা প্রাইমারি কনসেপ্ট থাকে বা প্রাইমারি কোর অ্যাসপেক্টস থাকে এবং কতগুলি সেকেন্ডারি অ্যাসপেক্টস থাকে। যে সেকেন্ডারি অ্যাসপেক্টসগুলি প্রাইমারি অ্যাসপেক্টসগুলোকে এস্টাবলিশ করার ক্ষেত্রে ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি হেল্প করে। অর্থাৎ বলা হচ্ছে প্রত্যেকটি বিষয়ের মধ্যে মুখ্য বিষয়ের পাশাপাশি গৌণ বিষয়ের সহাবস্থান অত্যন্ত আবশ্যক এবং সেটি সাধারণভাবে তুলে ধরা হয় বা উপস্থাপিত হয়। এই যে মুখ্য অবস্থা, সে মুখ্য অবস্থাকে ডায়ালগের যে মুখ্য পয়েন্ট বা কেন্দ্রবিন্দু বা কেন্দ্রীয় ক্ষেত্র, সে ক্ষেত্রকে যথার্থরূপে আইডেন্টিফাই করতে হয়, সেটিকে যথার্থরূপে নির্ধারণ করতে হয়। যদি সেটিকে যথার্থরূপে আইডেন্টিফাই করা হয় বা যথার্থভাবে নির্ধারণ করা হয় এবং সে নির্ধারণ করার মাধ্যমে যখন সে ডায়ালগ বা সে থিওরিকে মূল্যায়ন করা হয়, তাহলে দেখা যাবে সে ডায়ালগ বা সে থিওরির গুরুত্ব যথার্থরূপে আমরা নির্ধারণ করতে পারছি। অর্থাৎ থিওরিটিক্যাল রিভিউ করার সময় থিওরিটিক্যাল রিভিউয়ারকেও কিন্তু এই বিষয়গুলি সম্পর্কে সচেতন থাকা দরকার। এ প্রসঙ্গে একটি বিষয় আমাদের মনে রাখা প্রয়োজন, থিওরিটিক্যাল রিভিউয়ার কোনো একটি থিওরির গুরুত্ব বা গুণাগুণ বিচার বিশ্লেষণ করছেন বা তার কার্যকারিতা নির্ধারণ করার চেষ্টা করছেন বা তার মূল্য নির্ধারণ করার চেষ্টা করছেন, তাহলে এ প্রসঙ্গে মনে রাখা দরকার যে তিনি সেই কাজটি করতে উপযুক্ত কিনা, অর্থাৎ তিনি পরিকল্পিত রূপে সে কাজটি করতে পারছেন কি পারছেন না, সে কাজটি করার সামর্থ্য বা ক্ষমতা ওনার রয়েছে কিনা। এরকম লজিক্যাল বিভিন্ন সিকোয়েন্স বা লজিক্যাল বিভিন্ন প্যারামিটারগুলোকে, অর্থাৎ রেলেভেন্ট লজিক্যাল প্যারামিটারগুলোকে তিনি আইডেন্টিফাই করতে পেরেছেন কিনা। ঠিক একই রকমভাবে যে আইডেন্টিফাইড যে লজিক্যাল প্যারামিটারগুলি রয়েছে, সেগুলির সঙ্গে এই থিওরিতে যে সমস্ত বা ডায়ালগের যে সমস্ত কোর পয়েন্টগুলো বলা হয়েছে, সেগুলির সঙ্গে যথার্থরূপে অ্যাসিমিলেট করতে পারছেন কিনা। একই রকমভাবে তিনি এগুলোকে ভালোভাবে
অ্যানালাইসিস করতে পারছেন কি না, এবং অ্যানালাইসিসের পাশাপাশি কন্টিনিউয়াসলি তাকে সিনথেসাইজ বা সেগুলোকে ইন্টিগ্রেট করতে পারছে কি না, এই সমস্ত বিভিন্ন রকমের স্কিলসগুলো, এই বিভিন্ন রকমের এবিলিটিগুলো বা ক্যাপাবিলিটি কিন্তু একজন রিভিউয়ারেরও প্রয়োজন রয়েছে। অর্থাৎ রিভিউয়ার যখন রিভিউ করবেন তার কিন্তু এই ধরনের কাজগুলি করার সামর্থ্য থাকা প্রয়োজন। অনেক সময় এমন হতে পারে রিভিউয়ার যদি উপযুক্ত কোয়ালিটি না থাকে, রিভিউয়ারের যে কোয়ালিটি থাকার কথা সেই কোয়ালিটি যদি তার মধ্যে না থাকে এবং সে যদি রিভিউয়ারের কাজটি করে থাকে, রিভিউয়ের কাজটি করে থাকে, তাহলে ক্ষেত্রে এরকম দেখা যেতে পারে যে যেমন ফল ক্রিয়েট করার কথা ছিল তেমন ফল ক্রিয়েট হচ্ছে না। একই রকমভাবে পরের যে বিষয়টি বলা হয়েছে যে বেসিক অ্যাপ্লিকেবিলিটি অফ ডায়ালগ, অর্থাৎ ডায়ালগের যে অ্যাপ্লিকেবিলিটি সেটিকে ফোকাস করাও গুরুত্বপূর্ণ। অর্থাৎ থিওরিটিক্যাল রিভিউয়ের যে সমস্ত কোর অ্যাসপেক্টস বা কোর সেগমেন্টগুলো রয়েছে সেই সেগমেন্টগুলির মধ্যে এই কয়েকটি গুরুত্বপূর্ণ সেগমেন্ট বা গুরুত্বপূর্ণ অ্যাসপেক্টস যেগুলি থিওরিটিক্যাল রিভিউর সময় আমাদেরকে স্পষ্টভাবে ফোকাস করতে হয়। আপনারা সকলেই মনোযোগ সহকারে এই বিষয়টিকে শুনলেন, তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ডিসকভারিং এডুকেশন ফর বেসিক্স চ্যানেলে আপনাদেরকে শুভেচ্ছা।